আচ্ছা একটু চুপ করুন। তো এখন হচ্ছে আমাদের আজকে লেকচার বেসিক্যালি চ্যাপ্টার 8। তো হচ্ছে যে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ডাটা ইনপুট এন্ড আউটপুট মেথড, ঠিক আছে? তো এখন বেসিক্যালি আমাদের লার্নিং কোর্স হচ্ছে যে কিভাবে আমরা বিভিন্ন ফর্ম যেগুলো থাকে যে আমাদের ডাটা ইনপুট এন্ড আউটপুট দেওয়ার ফর্মগুলো, এগুলো আমরা কিভাবে ডিজাইন করতে পারি, ঠিক আছে? তারপর হচ্ছে বেসিক্যালি ডিজাইন অফ অ্যান ইনপুট ডাটা ভ্যালিডেশন মেথডস, ভ্যালিডেশন মেথডস কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করলে ভালো হয়, ডিজাইন অফ স্ক্রিন কিভাবে আমরা ইউজার ইন্টারফেসটা ডিজাইন করতে পারি, এগুলো সম্বন্ধে আমরা আজকে একটু ধারণা নেব, ঠিক আছে? আচ্ছা, তো এখন ইনপুট এন্ড আউটপুট মেথড আপনারা জানেন না। আচ্ছা, আপনারা আমাকে বেসিক বলেন যে একটা কম্পিউটার কিভাবে কাজ করে, কম্পিউটারের প্রসেসর বা কম্পিউটারের যে কাজ করতেছে, আপনি একটা ইনপুট দিতেছেন, কম্পিউটার আপনাকে একটা আউটপুট শো করতেছে, যে কোনো কিছু দিতে পারে। আপনি একটা ফাইল যদি ওপেন করতে চান, তো ফাইল ওপেনের অপশনে আপনি ক্লিক করেন বা ডাবল ক্লিক করেন ওটার উপর, তারপর ফাইলটা ওপেন হচ্ছে, তাই না? তো কম্পিউটার বেসিক্যালি কাজ করে কিভাবে? আপনার আইসিডি তে মনে হয় পড়ছেন কিভাবে কাজ করে। ব্যাকগ্রাউন্ডে এটা মেশিন করে কল করা হয়। আচ্ছা, আমি এত ভিতরে যাইতে বলতেছি না। আপনি যদি ডায়াগ্রামটার দিকে দেখেন, আপনি একটা ইনপুট যদি দেন, একটা আউটপুট যে জেনারেট হয়, আউটপুটটার মাঝখানে একটা প্রসেসর হবে না? এই প্রসেসর দিয়ে আমাদের আউটপুটটা বেসিক্যালি জেনারেট হয়। সেই জিনিসটা এখানে বোঝানো হয়েছে যে একটা ইনপুট আর আউটপুট সিস্টেম কিভাবে কাজ করে, এটা বেসিক বিষয়, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বাউন্ডারিজ কি লেখা ছিল? বাউন্ডারিজ এন্ড ইন্টারফেসের মধ্যে বলা হচ্ছে যে আসলে আউটপুটের মধ্যে কি থাকে, আউটপুট আপনি কি শো করতে, মানে আপনি কি দেখেন আউটপুটে যেগুলো দেখেন এটা ইন্টারফেস। আর বাউন্ডারিজ বলতে তারা বোঝাইছে হচ্ছে বেসিক্যালি আপনার ধরেন টোটাল এই যে আপনি যে কোনো কিছুই সবকিছু মিলে একটা বাউন্ডারিজ বোঝানো হয়েছে। এটা জাস্ট হচ্ছে আপনাকে বোঝানো হচ্ছে যে ইনপুট আউটপুট সিস্টেমটা কম্পিউটার কিভাবে কাজ করে। এটা তো আপনারা বেসিক আগে থেকেই জানেন, মানে জাস্ট এটা জাস্ট একটু মানে এখন একটু জাস্ট মনে করায় দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন ডিজাইন ইফেক্টিভ ইনপুট, তাহলে আমরা ইফেক্টিভ ইনপুটটা কিভাবে ডিজাইন করতে পারি? আচ্ছা, ইফেক্টিভ ইনপুট মানে কি? আমাদের এটা কোথায় লাগতে পারে ইফেক্টিভ ইনপুট, এটা বলুন তো। স্যার ওই লাইক যদি আমরা পাসওয়ার্ড দিয়ে দিই, ইন্টিজার টাইপে দিই, ইন্টিজারটা আমরা সেট করে রাখলাম, বাট এখানে স্ট্রিং টাইপ দিলো নিল, এটা ইফেক্টিভ ইনপুট দিলো। হ্যাঁ, এটা এক ধরনের হতে পারে। তারপর আমি জাস্ট আর একটু সিম্পল একটা এক্সাম্পল দিই। আমরা বেসিক্যালি যদি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের কথা চিন্তা করেন, আপনাদের বেসিক্যালি যেগুলো রেজিস্ট্রেশন ফর্ম অনলাইনে পর্যন্ত ফিল আপ করছেন, বেশিরভাগগুলো কি এরকম থাকে না? সাপোজ যদি আপনাকে বলে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, আমি জাস্ট গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের কথা বলছি। মানে কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মানে কি? ইউজার যেটা দিয়ে রাইট, ইউজার ইন্টারফেস মানে HTML বেসিক্যালি এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আমি ব্যাক এন্ডের আলোচনায় আসতেছি। আচ্ছা, তো এখানে আপনার কি থাকে? একটা ফিল থাকে না, ফিল আউট। এখানে আপনি বেসিক্যালি এটা কি, এটা হচ্ছে টেক্সট ইনপুট নাকি ইনপুট এরিয়া। এখন আচ্ছা, এইটা আমাদের কমন না, আপনারা বেশিরভাগ ওয়েবসাইটগুলোতে ঢুকলে এরকম দেখতে পারবেন না ইন্টারফেস। এখন আমি যদি এটা না করে আসলে এরকম করি কেমন? এই ফিল্ডগুলো আমি বাম পাশে জায়গা দিব, এরকম দেখছেন কয়টা? দেখছেন একটা জীবন, এটা কেমন লাগে? এটা দেখছেন? আমি মনে হয় না দেখছি এরকম। যাই হোক, এখন আপনি যেটা আপনার সফটওয়্যার বা সিস্টেম আপনি ডিজাইন করতেছেন, আপনি এরকম চাইলেই করতে পারেন কখনো কখনো। তো এইরকম যে জিনিসগুলো আছে যেগুলো আসলে আমাদের একটু লুক অড দেখা যায়, হ্যাঁ, তো আমি এই জিনিসটাই বোঝাই দিচ্ছি যে এখানে ডিজাইনটা আপনার যেন মানে ইউজার ফ্রেন্ডলি। হ্যাঁ, আপনার সাপোজ হচ্ছে যে ধরেন উবার আর পাঠাও, তখন এখন উবার আর পাঠাও যদি আপনি রেজিস্ট্রেশন করতে যে বেশি ঝামেলাপূর্ণ করবে, মনে করেন যে কেউ আপনার প্যারেন্টসের ডিটেলস, আপনার অ্যাড্রেসের ডিটেলস, তারপর হাবি যে অনেক ডাটা চাই, আর কেউ জাস্ট আপনাকে বলতেছে ইমেল দাও আর পাসওয়ার্ড দাও, তাইলে তোমার রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে, তাহলে আপনি কোনটা ইউজ করবেন? যেটা ইজি সেটা ইউজ করবেন। তাহলে এইটা হচ্ছে বিষয়। তাহলে আপনি সবসময় চিন্তা করবেন যে ইউজার ফ্রেন্ডলি কিভাবে ডিজাইনটা করা যায়, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই যে আমি যেটা বলতেছিলাম যে ইট ইজ ভাইটাল দ্যাট ইনপুট ফর্মস, তাহলে ইনপুট ফর্মস মানে তো এই যে আমরা তো জানি ফর্ম কাকে বলে। ডিসপ্লেস এন্ড ইন্টারেক্টিভ ওয়েব ডকুমেন্টস, এগুলো তো বেসিক্যালি মানে ওয়েব ডকুমেন্টস, তাই না? বি ডিজাইন উইথ ক্রিটিক্যাল রিলেশনশিপ ইন মাইন্ড। আচ্ছা, তারপর ওয়েল ডিজাইন ইনপুট অবজেক্টিভস। এখন ওয়েল ডিজাইন ইনপুট অবজেক্টিভ কিভাবে আমরা বলতে পারি যে কখন হইতে পারে ওয়েল ডিজাইন ইনপুট? আপনার যে আপনাকে বলতেছেন যে আপনার এটা ওয়েল ডিজাইন হয়েছে, আপনি আমাকে বলবেন যে স্যার আমারটা ওয়েল ডিজাইন হয়েছে, ইউজার ফ্রেন্ডলি হয়েছে, কি আমি কখন বুঝবো এটা বলেন? যদি এটা ইফেক্টিভ হয়, যদি এটা অ্যাকুরেটলি কাজ করে, যদি এটা ইজি টু ইউজ হয়,
যদি এটা কনসিস্টেন্সি থাকে, যদি এটা সিম্পলিসিটি থাকে, যদি এটা অ্যাট্রাকটিভনেস হয়, তাহলে সবগুলা জিনিস মিলাই কি হইতেছে এখন আমাকে বলেন তো, ওয়েল ডিজাইন হইতেছে। তার মানে আজকে আসলে বেসিক্যালি আমরা কোনো ম্যাথ টাইপের কিছু শিখতেছি না, বাট আমরা যে থিওরিটিক্যাল জিনিসগুলো শিখতেছি এটা হচ্ছে আমরা যে নলেজটা আসলে বেসিক্যালি আমাদের কোর্সটা কি বলেন, সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন। তাহলে আমাদের অ্যানালাইসিস করা, ডিজাইন করা সুন্দরভাবে কিভাবে করা যায়, একটা সিস্টেমকে ইউজার ফ্রেন্ডলি কিভাবে করা যায়, কিভাবে অ্যাট্রাকটিভ করা যায়, কিভাবে অ্যাকুরেটলি কাজ করানো যায়, কিভাবে কনসিস্টেন্সি থাকে, কিভাবে সিম্পলিসিটি থাকে, এবং আপনার সবকিছুই থাকবে, সিম্পলিসিটিও রাখতে হবে। সিম্পলিসিটি মানে কি, ওই যে আমি বললাম যে কেউ চাচ্ছে 10টা ডাটা, আপনি 2টা ডাটা দিয়ে তার রেজিস্ট্রেশন কমপ্লিট করে দেবেন, তাহলে আপনার সিম্পলিসিটি অবশ্যই হাই। তাহলে এই জিনিসটা হচ্ছে, তারপর আপনি অ্যাট্রাকটিভনেস বলতে আপনি ফ্রন্ট এন্ড ডিজাইনটা সুন্দর রাখার জন্য অনেক কিছু করতে পারেন, বাট আমরা বেসিক্যালি এখন আপাতত প্রায়োরিটি দিতেছি না, বাট এই ডিজাইনটা এটা পরে আপনারা আস্তে আস্তে করে ফেলতে পারবেন। তো এই যে বিষয়টা হচ্ছে যে এগুলো হচ্ছে একটা ইনপুট ডিজাইন এন্ড অবজেক্টিভ। তাহলে ইনপুট কি কি হতে পারে, বেসিক্যালি আমাদের এন্ডে ইনপুট কি, মানে ইউজারের জন্য ইনপুট কোনগুলো, এই যে একটা ফর্ম ইনপুট হতে পারে। বেসিক্যালি ইউজার যেখানে ইনপুট দেয় একটা আউটপুট দেখে। তারপর এখন দেখেন আপনাকে আমি ফিচার্স বানাইতে বলছি না, সাইন আপ করার পর, আপনি সাইন আপ করার পর একটা ফিচার্স অ্যাড করছেন যে হচ্ছে যে সাপোজ হচ্ছে প্রোফাইল পিকচার, হ্যাঁ প্রোফাইল পিকচার অ্যাড করবেন বলতে না এরকম না, আমি বলি যে আপনি ধরেন ই-কমার্স ওয়েবসাইট বানিয়েছেন, প্রোডাক্ট সার্চ করবে আপনার ইউজার, তাহলে সে জাস্ট সার্চে ক্লিক করবে, তাহলে প্রোডাক্টগুলো যেন তার সামনে শো হয়, তাহলে সে শুধু ইনপুট দিবে। ইউজারের কাজ কি হয়, ইউজারের কাজ কি আউটপুট আনা হয় না, খালি ইনপুট দেওয়া হয়। আপনি যখন ফেসবুকের ইউজার হন, আপনি খালি ক্লিক করেন আর কিভাবে কাজ করে, আপনি যখন ফ্রেন্ড রিকোয়েস্টে ক্লিক করেন, ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যায়, আপনি যখন ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্টে ক্লিক করেন, অ্যাকসেপ্ট হয়ে যায়, আপনি যখন হচ্ছে কোনো কিছু পোস্টে ক্লিক করে দেন, তাহলে পোস্ট হয়ে যায়। তার মানে আপনি জাস্ট ইউজার যখন আপনি হবেন, আপনি ইউজারের কথা যখন চিন্তা করবেন, তখন জাস্ট শুধু সেই ইনপুট দিবে, আর আউটপুট জেনারেট করা সব আপনার কাজ। অ্যান্ড ইনপুট যে জিনিসটা সে দিবে, ইনপুটের যে বাটন হোক বা ইনপুটের যে ফর্ম হোক, যেটাই হোক, সবকিছুই তো বেসিক্যালি আপনি যদি চিন্তা করেন ফেসবুকের মধ্যে যে জিনিসগুলো আছে সবগুলো কি আছে, বাটন আছে, ইনপুট ফর্ম আছে, তারপর হচ্ছে অনেক জায়গায় হয়তো রেডিও বাটন আছে, টেক্সট এরিয়া আছে, সার্চের অপশনটাই হচ্ছে ওখানে যে সার্চ যে ক্লিকটা করে, সার্চের একটা বক্স থাকে, বক্সের মধ্যে আপনি কিছু লেখেন, কিওয়ার্ড লেখেন, কিওয়ার্ড লিখে যখন সার্চে ক্লিক করেন, সার্চের ওই ক্লিকটা কি বাটন না, ওই বাটনের বিপরীতে কি দেওয়া আছে, বিপরীতে দেওয়া আছে যে আপনার আসলে ইভেন্ট লিসেনারের মধ্যে ক্রিয়েট করা আছে যে আপনি যে কিওয়ার্ডটা দিয়ে খুঁজতেছেন সেই কিওয়ার্ডের ওই ফেসবুকের গোটা ডেটাবেসে যা যা আছে সব তুমি নিয়ে আসো। তার মানে সিলেক্ট অল ফ্রম, মানে আপনারা ডাটাবেস কোর্স কি করে ফেলছেন না স্যার, এখনো করেন। ডাটাবেস কোর্স করলে এই জিনিসটা ফাইনালি একদম বুঝে যাবেন যে কোয়েরিগুলো কিভাবে হয়। এখন আমি জাস্ট যে কয়টা কোয়েরি আপনাদেরকে ল্যাবে দেখা দিব, এই কয়েকটা কোয়েরি ঠিকভাবে করে প্রজেক্টে ইমপ্লিমেন্ট করে ফেলবেন, এন্ড দেন ফাইনাল ডাটাবেস শিখলে ওখানে অনেক ধরনের আপনি কোয়েরি করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। এখন গুড ইনপুট ফ্রম ডিজাইন আমি যেগুলো বললাম অলরেডি, তাহলে আপনাদের যদি এক্সামে এরকম আসে যে হাউ এ ইনপুট ফর্ম ক্যান বি লুক গুড অথবা বেটার, আমরা যদি এইভাবে পুরো একটু জাস্ট বলি, তাহলে লিখতে পারবেন না যে কি কি বিষয়ের উপর আমরা এগুলো শর্ট কোশ্চেন 2 3 4 মার্কেট থাকতে পারে। ওকে, বেসিক্যালি আমাদের ম্যাথের যেগুলো ছিল গতদিন আমরা যেগুলো দেখছি এগুলো একটু ম্যাথ টাইপের, তার আগেরটাতে ফিজিবিলিটি অ্যানালাইসিস অফ ম্যাথ ছিল, কিছু ছিল না কিছু। তাহলে এই দুইটা ম্যাথের মধ্যে আর বাকি এগুলো আমাদের যেগুলো আছে মনে হয় পরের স্লাইডটাতে একটু থিওরি টাইপের, সো এগুলো আমরা জাস্ট একটু তাড়াতাড়ি শেষ করে দিব। স্যার মিড টু রিপিট হবে না, মিড হতে পারে 25% মার্ক, মানে একটা কোশ্চেন ধরেন আপনার 5টা আছে, তো 5টা কোশ্চেন আমরা থাকবে না ফাইনালে, একটা কোশ্চেন মিডের আমরা দিতে পারি। ওকে, আচ্ছা, এখন ইজি তো মিডে তো ভালো কোশ্চেন ছিল, তাই না, ইজি বিষয়। আচ্ছা, এখন আমি যেটা বললাম এই যে ফর্মের যে ফ্লোটা, তাহলে আমি একটা আপনাদেরকে রং ফ্লো দেখাইছি না, এই যে এখানে দেখালাম যে একটা ফ্লো, এটা আসলে রং ফ্লো না, মানে বেসিক্যালি ইউজার ফ্রেন্ডলি কিনা আমি এটা আপনাকে, আর ইউজারের জন্য জিনিসটা আসলে মানে আরেকটা জিনিস ধরেন এইখানে ধরেন আমি এটা দিছি না, ইউজার নেমটা আমি হচ্ছে যে বেসিক্যালি যদি এইখানে দেই, আবার ইমেলটা যদি এইখানে দেই, পাসওয়ার্ডটা যদি নিচে দেই, এইভাবে করে দেই, বেসিক্যালি উপরে দিলে তাও ঠিক আছে, যে এখানে ইউজার নেম, এখানে ইমেল, দেন পাসওয়ার্ড। আর আমি যদি এইটার নিচে আবার ইউজার নেম দেই, সেটা কনফিউজ করা যেতে পারে। এই জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি যে ডিজাইনিং এ form with proper flow can minimize the time and effort expended by employees in form completion, and form should flow from left to right. এই যে আমি যে বললাম left to right, তাহলে ফর্মে আমরা সবসময় কি করি, ফর্মের দিকে আমরা লেফট টু রাইট দিকে তাকাই। তার মানে লেফটে যদি আপনি আপনার যে ইয়ারগুলো আছে, এটাকে কি বলে, যে কিওয়ার্ড বা যে যেগুলো আছে, যে আপনি লেভেলগুলো যেটা বোঝাচ্ছেন সেই লেভেলগুলো যদি রাখেন, তাহলে এই জিনিসটাকে সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। ওকে স্যার এমন করতে পারি যে পাসওয়ার্ড তো সব উপরে রাখলাম,
ইউজার নেম আপনি ওটাও তো ভুল হবে। রাইট, এইটাও আবার দেখতে অড লাগবে, রাইট? পাসওয়ার্ড যদি ওর উপরে রাখেন, এই যে উনি বুঝতে পারছে। তো এটা আস্তে আস্তে আপনারা মানে এটা আসলে এই জিনিসগুলো আমরা রিয়েল লাইফে মানে আমরা যখন কাজ করব তখন আমরা ইজিলি বুঝতে পারবো যে আচ্ছা আচ্ছা এই জিনিসগুলো করা যাবে না। আচ্ছা, এখন 7 সেকশন অফ এ ফর্ম, একটা ফর্মের যদি 7টা সেকশন থাকে। আচ্ছা, এখন আর একটা বিষয়, এখন আপনি এই ধরনের ধরেন আপনার ফ্লোরগুলো সবই ঠিক আছে, হ্যাঁ, আপনার এরকম ইউজার নেম, এরকম ইমেল সবই ঠিক আছে, পাসওয়ার্ড। আচ্ছা, এখন আপনি কি করছেন, আপনি এখানে কোনো কিছু বলেন নাই, হেডিং নাই, হেডিং নেই মানে কি? আচ্ছা, এই ফর্মের হচ্ছে সাবমিট বাটনও একটা আছে, সাপোজ সাবমিট বাটনও আছে, বাটন। আচ্ছা, এখন এখানে এই ফর্মটার কাজ কি? ইউজার যদি কোনো হেডিং না হয়, ইউজার কি বুঝবে এই ফর্মটা? আমি এখানে ইয়া দিয়ে ক্লিক করে আমার লাভটা কি হবে? ইউজার কি বুঝবে এটা কি ফর্ম? সাইন আপ ফর্ম না সাইন ইন ফর্ম না কি ফর্ম? এটাই। তাহলে এখানে আপনাকে একটা হেডিং দিতে হবে না যে এটা রেজিস্ট্রেশন ফর্ম? আপনি যদি এটা এখানে লিখে না দেন যে এটা রেজিস্ট্রেশন ফর্ম, তাহলে কি রেজিস্ট্রেশন ফর্ম ইউজার বুঝবে? আচ্ছা, এখন এইটা বলতে হচ্ছে হেডিং। তারপর আইডেন্টিফিকেশন এন্ড অ্যাক্সেস। এখন আইডেন্টিফিকেশন বলতে আপনি কি কি ধরনের আইডেন্টিফিকেশন তাকে দিতে বলতেছেন? ইনস্ট্রাকশন, তারপর অনেক ইনস্ট্রাকশন থাকতে পারে আপনার, ছোট ছোট করে ইনস্ট্রাকশন লেখা থাকে না যে ইয়া কি বলে পাসওয়ার্ড মাস্ট বি, কি লেখা থাকে? 8 ক্যারেক্টার। পাসওয়ার্ড মাস্ট বি 8 ক্যারেক্টারস। এখন আপনি ধরেন এই পাসওয়ার্ডের মধ্যে আপনি ভ্যালিডেশন দিয়ে রাখছেন যে পাসওয়ার্ড 8 ক্যারেক্টারস, তারপরে এর মধ্যে কি হইতে হবে, একটা হচ্ছে আপার কেস, একটা লোয়ার কেস, একটা নাম্বার, একটা এটা সেটা আপনি দিয়ে রাখছেন এরকম। আর ও শুধু এটা আর আপনি যদি ইনস্ট্রাকশন না লিখেন, ও শুধু 1 2 3 4 চেপে যাইতেছে কোনো হইতেইছে না কাজ, ও দিলেও তো মানে ফেড হয়ে যাবে। ওকে ইনস্ট্রাকশন তো অবশ্যই জানাই দিতে হবে আপনাকে। ইনস্ট্রাকশনটা এই জায়গায় আপনাকে জানাই দিতে হবে যে তুমি এগুলো ইউজ না করলে তুমি এটা করতেই পারবে না, এটা তোমাকে ওগুলো ইউজ করতে হবে। তারপর হচ্ছে যে বডি, আর বডি বলতে হচ্ছে বোঝাচ্ছে যে টোটাল একটা আমাদের মানে আপনাদের রাইট যে জিনিসটা বডিতে থাকে আর কি। তারপর সিগনেচার এন্ড ভেরিফিকেশন। আচ্ছা, এখন আপনি যদি কখনো তার সিগনেচার রাখতে চান বা তার ভেরিফিকেশনের ক্ষেত্রে হয়তো আমরা যেমন এনআইডি ভেরিফিকেশন আছে, এখন ফেসবুকের এনআইডি ভেরিফিকেশন আছে বা অনেক ধরনের ভেরিফিকেশন গুলো থাকে। আচ্ছা, এই এনআইডি ভেরিফিকেশনটা কিভাবে হয় আমাকে বলতে পারবেন? স্ক্যান করে ইউনিক নাম্বারটা নিয়ে আমাদের ডেটাবেসে সাথে চেক করে। আচ্ছা, রাইট। তার মানে ফেসবুকের কাছে টোটাল ওয়ার্ল্ডের হচ্ছে যতগুলা কান্ট্রি আছে সবগুলা কান্ট্রি প্রত্যেকটা পার্সনের এনআইডি ডাটা তার সার্ভারে আছে, রাইট? আপনার যখন সে একটা ইউনিক আইডি পাইবে, তাহলে এই ভেরিফিকেশনের অপশন আছে, ব্লু স্টার পাইতে। আপনি যদি ব্লু স্টার পাইতে চান তাহলে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। লিঙ্কডইনে আছে এরকম ভেরিফিকেশন। যাই হোক, তাহলে ওই যে আপনার যে ডাটাটা আছে, তাহলে ওই ডাটাটা গিয়ে যখন আপনার নাম্বারটা সে স্ক্যান করে পাচ্ছে, এই স্ক্যানের নাম্বারটা নিয়ে যেতেছে কোথায়? সার্ভারে। সার্ভারে গিয়ে সার্চ করতেছে যে এই কান্ট্রির মধ্যে এই আইডিটা দেখো আছে কিনা, ম্যাচ করে কিনা। যখন সে পেয়ে যাবে তখন আবার দেখবে যে এই আইডিটা অলরেডি রেজিস্টার্ড আছে কিনা। যদি অলরেডি রেজিস্টার্ড না থাকে তাহলে আপনারটা ভেরিফাই ফাইনাল করে দিল। আর যদি রেজিস্টার্ড আবার যদি থাকে, আপনি যদি দুইটা অ্যাকাউন্ট চালাতেছেন তাহলে তো হবে না। আর একটা অ্যাকাউন্ট যদি করে রাখেন অলরেডি তাহলে ওটা হবে না। তো এই বিষয়গুলো হচ্ছে আপনি কি কি ধরনের ভেরিফিকেশন কেমন করতেছেন? টু স্টেপ ভেরিফিকেশন। হ্যাঁ, টু স্টেপ হতে পারে, ফোন নাম্বার দিয়ে হতে পারে, সবকিছু দিয়ে হতে পারে। তো এগুলো জাস্ট বোঝানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের টোটালস আর কমেন্টস, বিভিন্ন কমেন্টস রাখতে পারেন আপনি। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন আমরা এই যে এখানে একটা ফর্ম যে আছে, এটা মনে করেন একটা অফলাইন ফর্ম। আচ্ছা, আমরা অফলাইন ফর্ম আর অনলাইন ফর্মের মধ্যে একটা জিনিস আপনাকে আমি আগেই বুঝিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনারা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, আপনাকে কি একটা ফর্ম হাতে ফিল আপ করতে দেওয়া হয়েছিল? রাইট। এখন এই যে হাতে ফিল আপ করতে দিচ্ছে, তাহলে এটা কি অফলাইন ফর্ম না অনলাইন ফর্ম? অফলাইন ফর্ম। এখন আপনাকে যদি আমি একটা লিংক দিয়ে বলতাম যে আপনার এই কাজটা না করে আপনি সবকিছু আপনার অনলাইনে আমার ডাটা ওয়েবসাইটে দিয়ে দেন, তাহলে আপনাকে এরকম একটা অনলাইনে ফর্ম দিয়ে দিতে হয়তো। আপনি এই ফর্মটা ক্লিক আপনার যে ফিল্ডগুলো আছে এগুলো ফিল আউট করে আপনি এটা সাবমিট করে দিতেন। তখন এটা কি হইতো, অফলাইন না অনলাইন? তখন এটা কি অনলাইন। এখন দেখেন আপনার এই ধরনের ফর্মের মধ্যে, তাহলে বেসিক্যালি আমাদের যদি অফলাইন ফর্ম হয় আর অনলাইন ফর্ম হয়, কথা বলেন, তাহলে আমাদের বেসিক্যালি এই যে ফিল্ডগুলো কি আমাদের ডিফারেন্ট হয়? ফিল্ডগুলো তো সেমই থাকে, হয়তো বা ডিজাইনটা একটু আলাদা হতে পারে। যেমন অফলাইনে রাইট পাসওয়ার্ড লাগবে না,
তারপর এই যে একটু বাট সবকিছুই মোটামুটি থাকে আর কি, ঠিক আছে। তো এইটা যা এখানে বোঝানো হয়েছে। এখন আরো কিছু আর কি এক্সাম্পল দেওয়া আছে, এগুলো একটু দেখে নিয়ে জাস্ট এক্সাম্পল। আচ্ছা, এখন ডিসপ্লে ডিজাইন গাইডলাইন্স। আচ্ছা, ডিসপ্লে ডিজাইন গাইডলাইন্স মানে কি? ডিসপ্লে ডিজাইন করার জন্য কিছু গাইডলাইন দেওয়া আছে। ফার্স্ট, কিপ দ্য ডিসপ্লে সিম্পল। তাহলে প্রথমে আপনার ডিসপ্লেটা সিম্পল রাখতে হবে। দেন সেকেন্ড, কিপ দ্য ডিসপ্লে প্রেজেন্টেশন কনসিস্টেন্ট। এন্ড থার্ড, ফ্যাসিলিটিস ইউজার মুভমেন্ট অ্যামং ডিসপ্লে স্ক্রিন। এন্ড ফাইনালি, ক্রিয়েট এ অ্যাট্রাকটিভ ডিসপ্লে। তো বেসিক্যালি যে আপনার বোঝানো হচ্ছে যে এটা মেইন সারাংশটা হচ্ছে যে ইউজার ফ্রেন্ডলি আপনার আছে কিনা। যে এটা আপনি এখানে ডিসপ্লে বলতে কি বোঝাবেন, তো হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটাকে জিইউআই, ঠিক আছে, জিইউআই। এই যে আমাদের আছে, যে এখন দেখেন, তাহলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের শর্ট ফর্ম তো জানেন সবাই, জিইউআই কন্ট্রোলস। তো এখানে কি কি জিনিস থাকতে পারে? টেক্সট বক্স আছে, চেক বক্স আছে, অপশন অথবা রেডিও বাটন, লিস্ট অথবা ড্রপ ডাউন, স্লাইডার, স্ক্রিন বাটন, টেক্সট এরিয়া, মেসেজ বক্স, এগুলো সবগুলো আমরা HTML শিখে আসছি না? তাহলে এই জিনিসগুলোকে আমরা বলতেছি। এই যে দেখেন, একটা হচ্ছে ফরম্যাট আর কি, ফরম্যাট বলতে একটা জাস্ট এখানে সবগুলা ড্রপ ডাউন আছে, এখানে স্টার্ট স্টপ। বাট এটা কি সাজানো ফর্ম, একটা গোছানো ফর্ম হইছে? এটা কিন্তু একটা গোছানো ফর্ম না। এটাকে এইটা কিছু আপনাকে ফিল আপ যদি করতে দাও হয়, বেসিক্যালি এটা জাস্ট একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ফর হচ্ছে, ধরেন আপনার কোনো ফিচারস আছে, ফিচারস হয়তো ক্যালকুলেশন কিছু করা যায়, এইরকম টাইপের একটা গ্রাফিক্যাল ইন্টারফেস। হ্যাঁ, আচ্ছা, ওইটার সাথে এটা একটু গোছানো আছে না? সাপোজ ফার্স্ট নেম, টাইটেল, লাস্ট নেম, নিকনেম, ডিসপ্লে ফরম্যাট, এন্ড দেন আপনি কোনো আইটেম যদি চুজ করতে চান এই ধরনের, তারপর মানে মেইল করতে চাইলে, মানে বিষয়টা হচ্ছে একটু সাজানো গোছানো হলে জিনিসটা ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, আমি যেটা অনলাইন আর অফলাইন বললাম, তাহলে আমি যদি আপনাদের যদি এখন এক্সামে আসে যে হোয়াট ইজ অনলাইন ফর্ম আর হোয়াট ইজ অফলাইন ফর্ম, কি লিখবেন? শোরুম ইউজ করলে অফলাইন। আচ্ছা, তাই নাকি? এরকম করে লিখলে হবে? আচ্ছা, এই যে দেখেন, অনলাইন মানে ইউজার ডিরেক্টলি এন্টারস ডাটা ইউজিং স্ক্রিন প্রম্পটস। তার মানে কি স্ক্রিন প্রম্পটস মানে কি? স্ক্রিন প্রম্পটস আপনি কখন কাজ করেন? তো অনলাইন, রাইট। স্ক্রিন মানে কি, এখানে তো আপনি যখন হাতে কলমে করতেছেন তখন তো এটা স্ক্রিন না, তখন এটা জাস্ট হচ্ছে কি দেখেন। আর অফলাইন হচ্ছে ফর্ম ফিল্ড বাই ইউজার্স। ফর এক্সাম্পল, ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন টু কলেজ ফিল ফর্মস। সো এইভাবে একটু লিখে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে গুড ডিজাইন আর ব্যাড ডিজাইনের কিছু এক্সাম্পল। তো আমাদের, আপনি যদি এরকম কোনো বেসিক্যালি আপনারা যে ওয়েবসাইটগুলো যদি এখন ইউজ করেন, এখানে এন্টার যদি একটা ডেটের অপশন থাকে, মানে ডেট এন্টার করেন, তাহলে এইভাবে দেওয়া থাকে না, ডেট, ডে, মান্থ, ইয়ার। আর আপনাকে যদি এইভাবে দিয়ে দেন তাহলে হবে, আপনি কোথায় কোনটা বসাবেন? আপনি এখানে ইয়ার বসাবেন নাকি না ডে বসাবেন নাকি মান্থ বসাবেন, কোনটা বসাবেন? আপনি তো নিজেই কনফিউজ হয়ে যাবেন। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাড ডিজাইন, এটা হচ্ছে গুড ডিজাইন, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের একটা সুন্দর একটা ফরম্যাট ডিজাইন হচ্ছে এই ফরম্যাট ডিজাইনটা কি ঠিক আছে না? নাই, এটা হচ্ছে আমাদের এই ফরম্যাট ডিজাইনটা ঠিক আছে, যেহেতু আমরা লেভেল রাখিনি, বাট আমরা এখানে কিন্তু বোঝা যাচ্ছে প্লেস হোল্ডারে আমরা বোঝা যাচ্ছে আপনার যদি এখানে লেভেল হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা হচ্ছে যে ক্লায়েন্ট ইনফরমেশন ইনপুট ফর্ম, একটা ক্লায়েন্টের ইনফরমেশন আমরা এখানে রাখতে পারি। তো এটা কি, এটা হচ্ছে ডাটা ইনপুট ফর্ম। সবগুলো জাস্ট হচ্ছে কিছু ফর্মের এক্সাম্পল, ঠিক আছে। প্রোডাক্ট ডিটেইলস ইনপুট ফর্ম, প্রোডাক্টের কিছু ডিটেইলস রাখার জন্য, যে নেম, প্রোডাক্ট নাম্বার, মডেল, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি। এখন আপনার যদি, আচ্ছা, আপনার যদি একটা ই-কমার্স ওয়েবসাইট আপনি ডিজাইন করতে চান, আপনার কিন্তু এরকম একটা ফর্ম লাগবে। যেটা কি ফর্ম? এটা কি ফর্ম? এটা ইনসার্ট ডাটা ফর্ম। মানে আপনার একটা যখন হচ্ছে প্রোডাক্ট আপনি কিনে, আপনার এখন ইয়াতে আপলোড করবেন, আপনার একটা প্রোডাক্টের ডিটেইলস আপনার ওয়েবসাইটে আপলোড করবেন, তাহলে আপনার এরকম একটা ফর্ম লাগবে। সবকিছু ফিল আপ করার পর যখন ওকেতে ক্লিক করবেন বা সাবমিটে ক্লিক করবেন, তখন এইটা আপনার ডাটা বেসে সেভ হয়ে যাবে এবং প্রোডাক্টটা আপনার ইয়াতে চলে আসবে, আপনার ওয়েবসাইটে চলে আসবে। তো এই ধরনের কিছু জিনিস আপনার মানে এগুলো জাস্ট সবগুলো আইডিয়া দেওয়া হচ্ছে যাতে আপনাদের প্রজেক্টে আপনারা কোনো কিছু আপনার লাগবে ইমপ্লিমেন্ট করতে পারেন। আচ্ছা, এখন আউটপুট ডিভাইসে আসি আমরা। তখন ইনপুট দেখলাম, তাহলে আমাদের বেসিক্যালি ইয়াটা কিসের উপর? ডাটা ইনপুট আর আউটপুট, মনে আছে তো স্লাইডে হেডিংটা? তাহলে এখন আমরা আউটপুট দেখি। তাহলে আউটপুটের জন্য হার্ড কপি ডিভাইস, হার্ড কপি ডিভাইসটা কি হতে পারে? একটা প্রিন্টার, ঠিক আছে। তারপর সফট ডিভাইসেস কি হতে পারে? ভিডিও ডিসপ্লে ডিভাইস, আমরা যে ভিডিও দেখি না, তাহলে এটাকে আমরা ইয়া করে দেখতেছি, এটা সফট কপি। সফট কপি তো আমরা বুঝি, সফট কপি হার্ড কপির মধ্যে। আর প্রিন্টার মানে যেটা প্রিন্ট করে বের হয়ে আসতেছে, এটা হচ্ছে হার্ড কপি। আচ্ছা, তাহলে মাল্টিমিডিয়া, তাহলে মাল্টিমিডিয়ার মধ্যে ভিডিও, গ্রাফিক্স, অডিও, স্টিক্স সব ধরনের কিছু আমাদের একটা মাল্টিমিডিয়ার অংশ হতে পারে। তাহলে আউটপুট আমরা এই ধরনের অনেক কিছু আমরা আউটপুট পেতে পারি। এখন
এখন অবজেক্টিভ, এখন আমাদের আউটপুট ডিজাইন করার অবজেক্টিভ কি তাহলে বলেন। While designing output format and picking output devices, the following should be taken into account. তাহলে কি কি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে দেখেন, দ্য ইউজার গ্রুপ। তাহলে আপনার ইউজার গ্রুপের কথা চিন্তা করতে হবে যে আপনি কেমন ইউজারের জন্য, এখন যদি আপনি রোগীদের জন্য একটা হসপিটাল ম্যানেজমেন্ট বা কিছু একটা ইয়া করেন সেটা আলাদা হবে, ই কমার্স আলাদা হবে, সব জিনিসের মাথা চিন্তা করে ইউজারের কথা চিন্তা করে আপনাকে বানাইতে হবে। তারপর প্রপোজড ইউজ, ভলিউম অফ আউটপুট, পেরিওডিসিটি অফ আউটপুট। পিরিওডিসিটি অফ আউটপুট মানে বুঝেন? পিরিওডিসিটি মানে কি বুঝেন? টাইম, সময়। এখন আপনার কতটুকু সময় ধরে আপনার আউটপুটের ইয়েটা থাকবে, আউটপুটের ইয়েটা কতক্ষণ সময় থাকবে বলতে আমি আপনাকে যদি একটা নরমাল উদাহরণ দেই, লগ ইন করার পরে যে আমি সেশনের কথা বলছিলাম তো কতদিন মনে আসছে, তাহলে এইটা এক ধরনের পিরিয়ড হতে পারে, ঠিক আছে? যে আপনি কতটুকু সময় আপনি যদি ওই ইয়াতে লগ ইন করে আর আপনি কোনো মুভমেন্ট না করেন তাহলে আপনার লগ আউট হয়ে যাবে। টাইম ডেলিভারি when required, এই জিনিসগুলো একটু দেখে যাবেন, পড়ে যাবেন। আসলে বেসিক্যালি এই স্লাইডটা হচ্ছে আপনার একটু ইয়া করতে হবে, বাট একদম বেসিক স্লাইড। এখন নেচার অফ আউটপুট রিপোর্টস। এখন আউটপুট রিপোর্টস এর গ্রাফিক্যাল কিছু জিনিস আমরা দেখতে পারি, সেটা হচ্ছে পাই চার্টের মাধ্যমে, বার চার্ট এন্ড ম্যাপস। আচ্ছা, এখন এই যে পাই চার্ট, বার চার্ট, ম্যাপস এগুলো সম্বন্ধে বুঝেন আপনারা, বোঝার কথা। আচ্ছা, এখন আমরা দেখি কিছু জিনিস एग्जांपल সহ। গ্যান চার্টের একটা নাম মনে হয় বার চার্ট, সম্ভবত গ্যান চার্টের বিকল্প নাম। তো internal outputs stay inside the system to support the system's users and manage external outputs হচ্ছে কোনটা, leave the system to trigger actions on the part of their recipients or confirm actions to their recipients, ঠিক আছে? আচ্ছা, এগুলো একটু দেখে নেবেন কোন কাকে কোনটার সংখ্যা কি কি আছে, এগুলো একটু পড়ে যাবেন। তারপর হচ্ছে টাইপস অফ আউটপুটস। তাহলে আউটপুটস এর টাইপ হচ্ছে কি কি থাকতে পারে, ডিটেইল রিপোর্টস, এক্সেপশন রিপোর্টস। এগুলো কোনটা কাকে বলে একটু দেখে নিন। এই যে একটা যেমন রিপোর্ট জেনারেট হয়ে গেছে না, এটা কি আমাদের ইনপুট ফর্ম নাকি আউটপুট ফর্ম? এটা আউটপুট ফর্ম। আপনি ধরেন ওষুধ কিনছেন কোন দোকানে, ফার্মেসিতে, তাহলে আপনাকে এই যে অনলাইনে এইভাবে তারা হচ্ছে তাদের একটা ভাউচার ক্রিয়েট হয়ে যায় না, সবকিছু কেনার পর প্রিন্ট হয়ে আসে, তাহলে এই ধরনের একটা আপনার আউটপুট বেসিক্যালি এটা একটা পিডিএফ ফাইল আর কি। আচ্ছা, আপনারা কিন্তু আপনাদের প্রজেক্টে এই ধরনের একটা ইয়া ইউজ করতে পারেন, মানে আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন এটা যে কিভাবে একটা ইয়া হচ্ছে পিডিএফ ফাইল আকারে আউটপুট হিসেবে জেনারেট হয়ে আসতে পারে। আমি ক্লিক করলে ওটা জেনারেট হয়ে আসবে। হ্যাঁ, ওইটা আপনারা ইমপ্লিমেন্ট করে মানে ট্রাই করলেই পেরে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এখন এগুলো সবগুলো স্যাম্পল আর কি। হ্যাঁ, স্যাম্পল এগুলো একটু দেখে নিন। এগুলো সব আউটপুট, এখানে কোনো ইনপুট আর নাই। এখন ইউজ অফ গ্রাফ। এই গ্রাফটার নাম আমরা কি বলতে পারি? হ্যাঁ, অজিব্রেক মানে অজিব্রেক আগে করছি স্কুলে। বার চার্ট, পাই চার্ট। আচ্ছা, এটা বার চার্ট, পাই চার্টের মধ্যে পড়ে না, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা নরমাল আমরা গ্রাফ বলতে পারি। এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ, হ্যাঁ ওইটা বলতে পারি। এখানে আমরা নিচে হচ্ছে এক্স অক্ষ বরাবর ইয়ার আছে আর ওয়াই অক্ষ বরাবর কি আছে, সেলস, টোটাল সেলস আছে, ঠিক আছে? তো এই জিনিসটা এখানে জাস্ট এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, আমাকে এই গ্রাফটা দেখে বলেন তো যে আপনার কোন ইয়ারে সবচেয়ে বেশি সেলস হচ্ছে? এটা 88 তো আসলে 88 এর মাঝামাঝি মনে হয় নাকি? না স্যার, না 88 হয়েছে। হ্যাঁ, 88 এর সবচেয়ে বেশি সেল। না 88। আচ্ছা, ওইটা সমস্যা নাই। আচ্ছা, যে বার চার্ট হচ্ছে এটা। হ্যাঁ, তো বার চার্টের মধ্যে আরো ইজিলি ভাবে বোঝা যাচ্ছে নাকি যে কোন এজের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার অফ এমপ্লয়ি আছে। 50 ধরেন 57 এরকম মাঝামাঝি, তাই এটা ইজিলি আর বোঝা যাচ্ছে, তাই না? তো এটা একটা হচ্ছে ইয়া বার চার্ট। আচ্ছা, পাই চার্ট হচ্ছে এটা, ঠিক আছে? তাইলে এখন আপনাদের কি কোনো কোর্সে এরকম ছিল একটা পাই চার্ট দিয়ে আপনাদেরকে বলতো যে এই পাই চার্টটাকে ডিটেইল বর্ণনা করেন? এরকম পড়াইছো ম্যাথ করে এই ম্যাথ করে নাকি ইংলিশ কোন কোর্স? স্কুলে ইংলিশ পড়াইছো স্কুলে, স্কুলে থাকতো স্যার।
আচ্ছা তাহলে তো ধরেন পাই চার্ট আর বলার দরকারই নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে এই হচ্ছে বিষয় আমাদের, তাহলে এই স্লাইড এখানে আমাদের শেষ আর কি, ঠিক আছে। আচ্ছা একদম ইজি।